নমস্কার, আমি প্রবীর। গত পর্বের মতো এই পর্বেও আমরা নিয়ে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান। এই পর্বে আমরা তুলে ধরব প্রশ্নমালা 4-এর মৌলিক ও কৃত্রিম সংখ্যা বিষয়ক যে প্রশ্নমালা 4-এর, তার এটি আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বেই আমরা 1 নম্বর পর্বটিও এর সঙ্গে জুড়ে দেব। যে প্রশ্নমালার প্রশ্নগুলি রয়েছে বা অঙ্কগুলি রয়েছে যার সমাধান আমরা গত পর্বে তুলে ধরেছিলাম সেটিও জুড়ে দেব। আর নতুন যে অংশটা রয়েছে অর্থাৎ এখানে 1 থেকে 5 পর্যন্ত, তার সাথে সাথে 6 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে 32 পৃষ্ঠার, তারও আমরা এখানে সমাধান করে দেব। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো দেখো, যে প্রশ্নগুলো রয়েছে 6 থেকে 10, 4টি প্রশ্ন, সেই 4টি প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। এই 4টি প্রশ্নের সমাধান আমরা এই পর্বে করতে চলেছি। তো অবশ্যই আমাদের গত পর্বের গুরুত্বপূর্ণ যে অংশটা ছিল সেটা প্রথম যে অংশ, অর্থাৎ প্রায় 15 মিনিটের একটা ভিডিও, সেই অংশটা তোমাদের আবারও বলবো যে একবার ভালোভাবে দেখে নাও, যাতে করে এই প্রশ্নগুলো করতে তোমাদের সুবিধা হয়। অর্থাৎ বিভাজ্যতার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো তোমাদের খুঁটিনাটি জেনে রাখা দরকার। আর জানা থাকলে এই প্রশ্নগুলো অত্যন্ত সহজভাবেই সমাধান করা যাবে। তো চলো, এই পর্বের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নে কি বলেছে? এখানে বলা রয়েছে 2175কে কোন বৃহত্তম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 8 হবে। তাহলে ভাগশেষ 8 হয়ে বলেছে। প্রথমে আমরা সেই ভাগশেষটাকেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে রয়েছে কত? 2175। না কত? হ্যাঁ, 2175। এর থেকে আমরা 8 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 8 কয় দাও 15, 7 দাও 15, 6 এটা 1, অর্থাৎ 2167। এখন এই 2167কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 7, 6, 13, 14, 15, 16, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে দেখলে 11 কে 11, 10, 106, তাহলে 11, 9, 99, 7 যাচ্ছে, অর্থাৎ 11 দিয়ে যাবে। তাহলে 11 কে 11, 11 কে 11 থাকছে 10, 6 হলো মানে 106। তাহলে 11, 9, 99, আর হবে কত না থাকছে 7, 7, 11, 77, 197। এবার এই 197 সংখ্যাটাকে 11 দিয়ে যাবে কি দেখবো। এবার 11 কে 11 থাকছে 8, 87, অর্থাৎ 11 দিয়েও যাচ্ছে না। একে 12 দিয়ে 13 দিয়ে দেখবো। 13 কে 13, এখানে 6 থাকছে 67, 13, 5, 65 যাচ্ছে না। 17 দিয়ে দেখতে পারি, 17 কে 17, 2, 27, 17 কে 17, অর্থাৎ এই সংখ্যাটিও কিন্তু যাবে না। 19 দিয়ে দেখতে পারি, 19 কে 19, 7 থাকছে, যাবে না। তার মানে এই 197 হবে এক্ষেত্রে সেই বৃহত্তম মৌলিক সংখ্যা। অতএব বৃহত্তম মৌলিক সংখ্যা সমান সমান 197। তো এরকম গোছের সংখ্যাগুলোর ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে আমরা মূলত যে উৎপাদকগুলো রয়েছে বা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে 3, 7, 11, 13, 17, 19 এরকম ধরনের যে সমস্ত বড় অঙ্কগুলো রয়েছে তাদেরকে সেই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। যদি তা দিয়ে বিভাজ্য পেয়ে যায় তাহলে কোনো কথা নেই, আর যদি না পায় তাহলে ধরে নিতে হবে সেটা মৌলিক সংখ্যা। তো এক্ষেত্রে এই 197 হলো একটি মৌলিক সংখ্যা। এক্ষেত্রে বৃহত্তম মৌলিক সংখ্যা যে 197 দিয়ে যদি আমরা এই 2175কে ভাগ করতাম তাহলে দেখা যাবে এই 8 ভাগশেষ যা আমরা আগেই দিয়ে দিয়েছি সেই 8 ভাগশেষ থাকতো। তো এই গেল আমাদের এই পর্বের যে প্রথম প্রশ্ন, অর্থাৎ 6-এর দাগের প্রশ্নের সমাধান আমরা এই পর্বে প্রথমেই তুলে ধরলাম। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বাকি যে 4টি প্রশ্ন রয়েছে সেই 4টি প্রশ্নের সমাধানও আমরা একই রকমভাবে তোমাদের সমাধান করে দেবো এবং সেই সঙ্গে গত পর্বের যে 5টি প্রশ্নের সমাধান করেছিলাম তাও এই পর্বের সঙ্গে জুড়ে দেবো। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্নে কি বলেছে? এখানে বলছে 3 অঙ্কের কোনো সংখ্যার একটি অঙ্ক লুপ্ত হয়েছে, বাকি অঙ্কগুলি 2 এবং 7। সংখ্যাটি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে এটি কোন কোন সংখ্যা হতে পারে? তার মানে আমরা কি জানি, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো সংখ্যাগুলোর যে অঙ্ক বা সংখ্যাটির যে অঙ্ক তার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবেই তা 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি। তাহলে এখানে 2 এবং 7 আছে, তাহলে 2 আর 7-এর যোগ করলে হবে কত? 2 আর 7 যোগ করলে হবে 9। তাহলে 9-এর গুণিতক 9, তো সেক্ষেত্রে 9 কে 9 দ্বারা বিভাজ্য 9, তো এখানে 9 তো রয়েছে। আরও একটা সংখ্যা হতে পারে, 3 অঙ্কের সংখ্যা বলেছে এবং সেই সংখ্যাটি 3 অঙ্কের সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই 9-এর সঙ্গে যদি আমরা একটা অঙ্ক অর্থাৎ ডান দিকে 0 বসাতাম
তাহলেও কিন্তু 9ই থাকতো। আবার 9-এর সঙ্গে যদি আমরা একটা 9 বসাতাম 9, তাহলে যোগফল হতো 18, যা 9 দ্বারা বিভাজ্য হতো। তাহলে কি কি হতে পারে? এক হতে পারে 0, আর হতে পারে একটা 9। অর্থাৎ 9 এবং 0 যদি এই দুটো অঙ্কের মাঝে বা শেষে বসাই, তাহলেও কিন্তু অঙ্কটি আমাদের 3 অঙ্কের সংখ্যা হবে এবং 9 দ্বারা বিভাজ্য হবে। আর যদি 0টা যদি আমরা বাঁ দিকে বসাতাম, তাহলে কিন্তু 2 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাহলে তা বসানো না বসানো সমান। অর্থাৎ এই 0 হলে মাঝে এবং শেষে 2 স্থলে বসাতে পারি, আর এই 9 হলে সামনে, মাঝে এবং শেষে সর্বত্রই কিন্তু বসানো যেতে পারে এবং 3 অঙ্কের সংখ্যা গঠন করা যেতে পারে। সেই 3 অঙ্কের সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কটিতে আমরা কি লিখবো? এখানে বলেছে 9 দ্বারা বিভাজ্য হবে, তবে এটি কোন কোন সংখ্যা হতে হবে? তাহলে অতএব সংখ্যাটি হবে, সংখ্যা দুটি হবে 0 এবং 9। 0 এবং 9 এই হবে দুটো সংখ্যা, যে সংখ্যা দুটো এখানে এই 2 অঙ্কের সংখ্যার মাঝে বা শেষে বসিয়েও আমরা 3 অঙ্কের সংখ্যা করতে পারবো এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তো এবার চলো পরের যে প্রশ্ন, অর্থাৎ 8-এর দাগের প্রশ্নের সমাধান। 8-এর দাগের প্রশ্ন কি রয়েছে? বলছে 433কে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকবে? তাহলে 4 ভাগশেষ থাকবে বলেছে, সেই 4 ভাগশেষকে আমরা এখান থেকে প্রথমে বিয়োগ করে নেব। 433 সংখ্যা থেকে 4 বিয়োগ করে নিচ্ছি। 4 কয় দাও 13, 9 দাও 13, 1 কয় দাও 3, 2 দাও 3, অর্থাৎ 429। এই 429 সংখ্যাটার আমরা কি করবো এবার? না, একে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 429 এর উৎপাদক বিশ্লেষণ করলে কবার যাচ্ছে? 9, 2 10, 11, 11 4 15, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে জ্বালাবো, 3 1 3, 3 1 3 হলো। তাহলে কত থাকছে এখানে? 12, 3 4 12, 3 3 9। এবার কতবার যাবে? 11 দিয়ে যাচ্ছে। 11 1 11, 3 33, 3 11 33। তো দেখো এই এখানে তিনটে যে উৎপাদক পেলাম 429-এর, 3, 11 এবং 13, এই 3, 11 এবং 13 দিয়ে কিন্তু এই 429 সংখ্যাটা বিভাজ্য। তাদের মধ্যে 3 দিয়ে যদি 433কে ভাগ করতাম, তাহলে 4 ভাগশেষ থাকবে না, সেক্ষেত্রে কিন্তু 1 ভাগশেষ থাকবে, কারণ ভাগশেষটা এক্ষেত্রে বড় আর এখানে ভাজ্য কিন্তু ছোট পড়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এটা হবে না। কিন্তু 11 দিয়ে যদি ভাগ করতাম, এই 429-এর বিভাজ্য সংখ্যা হলো একটি 11 মৌলিক সংখ্যা, যার ভাগশেষ থাকবে কিন্তু 4। আবার 13-র ক্ষেত্রেও তাই, 13 দিয়ে যদি ভাগ করতাম 433-কে, তাহলে তার ক্ষেত্রেও 4 ভাগশেষ থাকতো। 429 তার বিভাজ্য সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্নে চাওয়া হয়েছিল যে কোন কোন মৌলিক সংখ্যা। অতএব 11 এবং 13 দুটি মৌলিক সংখ্যা দ্বারা 433কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। 4 ভাগশেষ থাকবে। তো এই হলো আমাদের 8-এর দাগের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, যা আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করলাম। তার আগে প্রথমে যে ভাগশেষ, সেই ভাগশেষটাকে মূল সংখ্যা থেকে বিয়োগ করেছি। তো এবার চলে যাবো আমরা পরের প্রশ্নের সমাধান। এবার দেখো 9 এবং 10-এর দাগের প্রশ্নের সমাধান। 9-এর দাগের প্রশ্নে বলছে প্রথমে 72,896-কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ভাগ না করে বলো। তো এখানে আছে 72,896। এই সংখ্যাটাকে বলেছে 9 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষ কত হবে চাওয়া হচ্ছে, ভাগশেষ চাইছে। ভাগ না করে আমাদের ভাগ করতে হবে। আমরা এই 7 যোগ 2 যোগ 8 যোগ 9 যোগ 6 অর্থাৎ অঙ্কগুলো যোগ করে নেব। কত পাচ্ছি? 6 9 15, 15 8 23, 24 25, 25 আর 7 হবে 32। এই 32কে আমরা এখন 9 দিয়ে ভাগ করব। কত ভাগশেষ? 9 দিয়ে চালালে 9 3 হবে 27, অর্থাৎ ভাগশেষ হবে 5। 9 3 হলো 27, তা 3 বার গেল 27, তাহলে হবে 5 ভাগশেষ। কি করলাম? আবার বলছি, অর্থাৎ ভাগ না করেই কিন্তু অঙ্কটার সমাধান হবে। অঙ্কগুলোর যোগ করে নেব। এখানে 7 2 8 9 6 এই অঙ্কগুলো যোগ করেছি, পেলাম কত? না 32। সেই 32 সংখ্যাটাকে আমরা ভাগ দেবো, যেহেতু 9 দ্বারা বলেছে, তাহলে 9 দিয়ে ভাগ করেছি। 9 3 27, 3 বার গেল, তাহলে 27 বিয়োগ দিলে থাকছে 5,
অর্থাৎ 5ই হবে ভাগশেষ। তাহলে লিখব কি, অতএব 5 ভাগশেষ থাকবে। অত্যন্ত মজাদার এই প্রশ্নের সমাধান, কারণ এটাতে আমাদের ভাগ করতেই হলো না, কিন্তু পদ্ধতিটা আমাদের জানতে হবে। এই সহজতর পদ্ধতিটাকে জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমাদের সবসময় পাশে রাখতে হবে, তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান অতি সহজেই জানা যাবে। তবে দেখো 10-এর দাগের যে প্রশ্ন, 10-এর দাগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 2731-এর সঙ্গে যোগ করলে যোগফল 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য হবে তা ভাগ না করে বলো। এখানে আছে 2731, 2731 এর অঙ্কগুলো যদি যোগ করি তাহলে হবে 2 যোগ 7 যোগ 3 যোগ 1, 3 1 4, 7 4 11, 12 13, যোগ করলে হবে 13, যোগ করলে হলো 13। অর্থাৎ এই 4 অঙ্কের সংখ্যা 2731 এর সঙ্গে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা। তো এর সঙ্গে যদি আমি আরও একটি 2 যোগ করে দিতাম, 2 যোগ করি, তাহলে 13টা হয়ে যাবে কত না, 2 যোগ হয়ে হবে 15, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এর সঙ্গে আমি 2 যোগ করতে পারি, যা 3 দ্বারা বিভাজ্য, যোগ 2 সমান হবে কত না 15। সেই সংখ্যাটা যেটা তৈরি হবে, এখানে পাশে 2 বসাতে পারি বা যে কোনো একটা জায়গাতে 2 বসাতে পারি। 2 বসালে পরে সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলেছে 3 দ্বারা ও 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে এবার 3 দ্বারা হলো এটা, কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না। এবার 5 দ্বারা বিভাজ্য করার জন্য কী করছি, 13-র সঙ্গে যদি আমি আরও এক্ষেত্রে 5 যোগ করি, এখানে 5, তাহলে 5 আর 3 হলো 8, মানে এটা হবে 18, এটা হবে 18। অর্থাৎ এখানে এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কি হতে পারে, 2 হতে পারে, আবার 5 হতে পারে। 2 হলে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে না। কিন্তু এখানে যদি আমি 5 বসিয়ে নিই, এই শেষ সংখ্যাটা যদি হয় আমাদের 5, অতিরিক্ত একটা সংখ্যা 5 হয়, তাহলে সেই সংখ্যাটা কী হবে না 5 দ্বারা এবং 3 দ্বারা উভয়ই বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য এই কারণে কারণ শেষে 5 আছে, 3 দ্বারা বিভাজ্য এই কারণে কারণ অঙ্কগুলো যোগফল হবে এখন 18, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কী লিখব, অতএব এখানে বলেছে কত যোগ করলে, তাহলে কত যোগ করলে ভাগ না করে বলেছিল, তাহলে এক্ষেত্রে বলবো 5 যোগ করলে সংখ্যাটি 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে। কি এটা অত্যন্ত সহজ না? এটা অত্যন্ত সহজ, আমরা ভাগ না করেই এই প্রশ্নেরও সমাধান করে দিলাম। তো এই পর্বের যে বাকি প্রশ্নগুলো ছিল গত পর্বের 5টি, সেই 5টি প্রশ্নেরও সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরলাম। সেই সঙ্গে সঙ্গে আমরা গত পর্বে যে প্রশ্ন 5টির সমাধান করে দিয়েছিলাম, সেই প্রশ্নমালা 4-এর পরবর্তী 5টি প্রশ্নকে আমরা এটার সঙ্গে অ্যাটাচ করে দেবো। সেই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নেবে এবং বাড়িতে অনুশীলন করার চেষ্টা করবে। সেই সঙ্গে অবশ্যই প্রথম পর্বে দেওয়া আমাদের যে বিশেষ আলোচনার যে ক্লাস ছিল, সেই আলোচনার ক্লাসটিও কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। তো আজকের মতো এখানেই পর্বটি শেষ করছি। আগামী পর্বে আবারও আমরা 5ম যে প্রশ্নমালা তার সমাধানে গতি হব। তো 1-এর দাগের প্রশ্ন, 1-এর দাগের প্রশ্নে বলা রয়েছে নিচের প্রশ্নগুলি মৌলিক বা কৃত্রিম তা নির্ণয় করো। তো নির্ণয় করার ক্ষেত্রে আমরা আমাদের 1 থেকে 13 পর্যন্ত তোমাদের কিভাবে নির্ণয় করতে হয়, সংখ্যাগুলো দেখে কিভাবে বুঝতে হয়, তা একটু আগেই প্রকাশ করেছি বা বুঝিয়ে দিয়েছি। এবারে আমরা তা যাচাই করে নেব। কীভাবে দেখো, এখানে রয়েছে 102, 102 সংখ্যাটা মৌলিক নাকি কৃত্রিম। দেখো 2 সংখ্যাটা রয়েছে শেষে, তার মানে 1 ছাড়াও কিন্তু এই সংখ্যাগুলো অর্থাৎ 102কে ভাগ করা যাবে। আবার 1 আর 2 যোগ করলে হয় 3, তার মানে 3 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তার মানে এটা হবে কৃত্রিম সংখ্যা, কৃত্রিম। এবার রয়েছে 192, 192 সংখ্যাটিও শেষে রয়েছে 2, আবার 1 আর 9 10, 10 আর 2 12, এটি 3 দ্বারাও বিভাজ্য, তাহলে এটিও হবে কৃত্রিম সংখ্যা। এবার দেখো 431, 431 এর ক্ষেত্রে শেষে রয়েছে 1। এমন আমরা কোনো নিয়ম বলিনি যেখানে 1 থাকলে কোনো কিছু সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমাদের আগিয়ে যেতে হবে, 3-এর নিয়ম দেখে নেব। 4 আর 3 7 আর 1 8, যোগফল হলো 8, এটা 3 দ্বারাও বিভাজ্য নয়। 4 দ্বারা বিভাজ্যের যে নিয়ম বলেছিলাম, সেক্ষেত্রে 2টো শূন্য থাকতে হবে অথবা শেষ 2টো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে, তাও হচ্ছে না, তাই 4 দ্বারা বিভাজ্য নয়। 5 দ্বারাও নয়, কারণ শেষে 5 বা 0 নেই। 6 দ্বারা তো হবে না, কারণ 2 এবং 3 দ্বারা যেহেতু বিভাজ্য নয়। তাহলে 7 দ্বারা যেতে পারি,
সাত দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা তিনটে করে জোর করতে বলেছিলাম, এখানে তিনটি অঙ্ক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ করে নিতে হবে। 7 6 42, 1 থাকে 11 হলো, 7 1 কে 7, বাকি থাকছে 4, ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে যাবে না। এখানে এই সংখ্যাগুলো দিয়ে যাচ্ছে না, আমরা দিয়ে দিলাম 11 যাচ্ছে। 11 যদি দেখি 3 11 33, থাকছে কত 10 101, 9 11 99, যাবে না 11 দিয়ে, 13 দিয়েও যাবে না, 17 দিয়েও যাবে না, তার মানে এটা হবে মৌলিক সংখ্যা, এটা হবে আমাদের মৌলিক সংখ্যা। এবার দেখো পরের প্রশ্ন দেওয়া রয়েছে 673, 673, এক্ষেত্রেও 2 দিয়ে যাবে না, 7 3 10 6 16, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে দেখে নেবো, 7 9 63, থাকছে কত 4 43, 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে দেখবো এবার, 6 11 66, 11 দিয়ে যাচ্ছে না। 13 দিয়ে দেখতে পারি, 13 5 65, 23 হলো, যাচ্ছে না, ভাগ শেষ থেকে যাচ্ছে, আর এটিও হবে মৌলিক সংখ্যা। এবার রয়েছে 341, 341, এখানে 2 দিয়ে যাচ্ছে না, 4 1 5 5 3 8, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখবো, 7 4 28, 28 29 30 31 32 33 34, অর্থাৎ 61, 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে গেলে 11 3 33, 11 কে 11, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু হবে কি সংখ্যা, কৃত্রিম সংখ্যা। এবার রয়েছে 672, 672 সংখ্যাটা শেষে 2 আছে, তাহলে এটি হবে কৃত্রিম সংখ্যা। এবার রয়েছে 719, আমরা লিখছি এখানে 719, দেখো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখবো, 9 কে 10 10 7 17, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে দেখবো, 7 1 7, তাহলে 19 আছে, যাবে না 7 দিয়ে। 11 দিয়ে দেখবো, 11 6 66, 5 যাচ্ছে না এটা। এবার 13 দিয়ে, 13 5 65, 6 69, এখানে 3 3 39, 4 3 52, 5 3 65, যাচ্ছে না। এবার 17 দিয়ে দেখতে পারি, 17 দিয়েও কিন্তু এটা যাচ্ছে না, তার মানে এটা হবে মৌলিক সংখ্যা। এবার আমরা চলে যাব কত না 854 সংখ্যাটা দেখব, শেষে 4 আছে, তার মানে এটা হবে কৃত্রিম সংখ্যা। এবার রয়েছে 1211, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা দেখব। 1 আর 2 2 4 কে 5, 3 দ্বারা হবে না, 4 দ্বারাও যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা দেখব। 7 1 7, 5 থাকে 51, 7 7 49, 50 51, 7 3 21, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে এটা কৃত্রিম, এটা হবে কৃত্রিম সংখ্যা। এবার হলো 1499, এই সংখ্যাটার ক্ষেত্রে কি না, এক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখার জন্য কি করবো, 9 9 18, 18 আছে 22, 22 আর 23, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখবো, 7 দুগুণে 14, 99 আছে, এটা 7 দিয়ে যাবে না। 11 দিয়ে দেখবো, 11 3 11 কে 11, 3 থাকছে 39, 11 3 33, 11 3 হবে 33, আর দিকে 6 তো যাচ্ছে না। 13 দিয়ে দেখতে পারি, 13 1 কে 13, 13 কে 13 1 19 হলো, 13 1 13 6 69, এটাও যাচ্ছে না, তার মানে এটিও হবে মৌলিক সংখ্যা। আমরা 13 পর্যন্ত দেখছি, আরও সংখ্যা কিছু থাকতে পারে, তো আমরা 13 পর্যন্ত যতটা তোমাদের বুঝিয়েছি তার মধ্যেই থাকবার চেষ্টা করেছি। এবার দেখো রয়েছে 2573, এক্ষেত্রে 7 3 10, 5 15 16 17, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখো, 7 3 21, 4 47 হলো, 7 42, 5 53 হলো, 7 দিয়ে যাচ্ছে না। এবার 11 দিয়ে দেখতে পারি, 11 দুগুণে 22, 3 37 হলো, 11 3 33, 34 35 36 37 43, যাচ্ছে না। 13 দিয়ে দেখবো, 13 কে 13, মানে 12 থাকছে 127, 7 91, 8 4 9 13 117, 10 103, যাচ্ছে না এটাও, তাহলে এটাও মৌলিক সংখ্যা করব। এবার রয়েছে 8600, এই 86,973, এক্ষেত্রে আমরা দেখব কি না, এক্ষেত্রে এদের দুজনের মধ্যে এটা 3টা অঙ্ক যদি করে নিই, তাহলে 7 3 10 9 19, 19 আর 6 25, 25 আর 8 33, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্যটা, তার মানে এটা হবে কৃত্রিম সংখ্যা। তো এই ছিল আমাদের প্রথম পর্বের 1-এর দাগের যে প্রশ্নগুলো। মূলত আমরা এই পর্বের শুরুতেই তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে বিভাজ্যতার যে নিয়ম 1 থেকে 13 পর্যন্ত, মূলত আরও বেশ কিছু মৌলিক সংখ্যা রয়েছে, 17 23 বা আরও যে সমস্ত সংখ্যাগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমরা যাচাই করলাম না, কারণ এত বড় সংখ্যাগুলো আমরা দেখলাম না। তার মধ্য থেকে এই সংখ্যাগুলো পেলাম। যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা অবশ্যই সেটা তোমাদের তুলে ধরবো। তো চলো এবার আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্নের সমাধানে। 2-এর দাগের প্রশ্ন বলেছে, নিম্নের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা নির্ণয় করো। মৌলিক কিনা আমাদের সেটা যাচাই করতে হবে বা নির্ণয় করতে হবে। তো পরস্পর মৌলিক কিভাবে নির্ণয় করে না, দুটো সংখ্যার যদি গসাগু 1 হয়
তাহলে বুঝতে হবে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তো এক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রত্যেকের আমরা গসাগু করব। তাহলে এখানে 21 দিয়ে ভাগ দেবো 143কে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি। তাহলে কবার যাচ্ছে না 7 বার গেলে 7 একে 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে, তাই 6 বার চালালাম। 6 একে 6, 6 দুগুণে 12, 6 কয় দাও 13, 7 দাও 13, 3 কয় দাও 4, 1 দাও 4, এখন 17, 17কে ভাগ দেবো এবার, 17 দিয়ে ভাগ করবো 21কে, 17 একে 17, 7 কয় দাও 11, 4 দাও 11, 4 দিয়ে ভাগ করবো এবার 17কে, 4 4 16, 1 দিয়ে ভাগ করছি 4কে, 4 একে 4, মিলে গেল। তার মানে গসাগু হলো এক্ষেত্রে আমাদের 1। তার মানে এখানে লিখতে পারি আমরা এই 21 ও 143 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা, এরা পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো তার পরের প্রশ্ন, সেখানে রয়েছে 44 এবং 56, 44 দিয়ে 56টাকে ভাগ করবো, 44 একে 44, 4 কয় দাও 6, 2 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5, 12 দিয়ে ভাগ করবো এবার 44কে, 12 3 হবে 36, 6 কয় দাও 14, 8 দাও 14, 8 দিয়ে ভাগ করবো 12কে, 8 একে 8, 4 হলো, 4 দিয়ে ভাগ করবো 8কে, 4 দুগুণে 8, মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রে গসাগু হলো 4। তার মানে এই 44 ও 56 পরস্পর মৌলিক সংখ্যা নয়, এরা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হলে আমরা বলেছি কি না তাদের গসাগু হতো এখানে 1, কিন্তু এখানে গসাগু এসেছে 4। এবার দেখো রয়েছে 117 এবং 152, তাহলে 117 দিয়ে ভাগ করছি আমরা 152কে, একবার গেল 117, 7 কয় দাও 12, 5 দাও 12, 2 কয় দাও 5, 3 দাও 5, 35 দিয়ে ভাগ করবো এবার 117কে, 3 বার চালাচ্ছি, 3 5 15, 3 থেকে 9 আর 1 10, 105, বিয়োগ করলে 5 কয় দাও 7, 2 দাও 7, 12। এবার 35কে ভাগ করছি 12 দিয়ে, তাহলে 12 দুগুণে হবে 24, 4 কয় দাও 5, 1 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 3, 11। এবার 12কে ভাগ করছি 11 দিয়ে, 11 1 কে 11, 1 ভাগ শেষ থাকছে, মানে 1 দিয়ে ভাগ করলে মিলবে। অর্থাৎ 117 ও 152 পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা হবে। তো আমাদের এই বোর্ডেতে যতগুলো ধরলো আমরা মূলত প্রথম যে 4টি রয়েছে তার সমাধান করলাম, বাকি যে দুটো রয়েছে আরও একটা আছে, দুটো আছে, তারও সমাধান করবো এই অংশটাকে মুছে নিয়ে। তো সম্পূর্ণটাকে দেখতে থাকো। বাকি যে প্রশ্নগুলো সেখানে রয়েছে 228 ও 324, এরা পরস্পর মৌলিক কিনা দেখবো। তাহলে 228 দিয়ে ভাগ করবো আমরা 324কে, একবার যাবে 228, 8 কয় দাও 14, 6 দাও 14, দেখে 3 কয় দাও 12, 9 দাও 12, এখন 96 দিয়ে ভাগ করবো 228কে, তাহলে 9 দুগুণে 18, 9 3 27 হলে বেশি হয়ে যাবে, দুবার গেল, 2 6 12, 2 9 18 আর 1 19, 2 কয় দাও 8, 6 দাও 8, 9 কয় দাও 12, 3 দাও 12। এবার 36 দিয়ে ভাগ করবো 96কে, 3 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, তাই দুবার গেল 72, বিয়োগ করলে হবে 2 কয় দাও 6, 4 দাও 6, 7 কয় দাও 9, 2 দাও 9, 24। এবার 24 দিয়ে ভাগ করবো 36কে, 24 1 কে 24, বিয়োগ দিলে 12 পাচ্ছি, 12 দিয়ে ভাগ করবো 24কে, 12 দিয়ে 24, তাহলে এটা মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি না এই 228 এবং 324, 228 ও 324 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। এই কারণ এদের ভাগ করে যেটা মিলল অর্থাৎ গসাগু পেলাম সেটা হলো 12, তাই 12 যদি গসাগু হয় এক্ষেত্রে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, একমাত্র 1 হতে হবে গসাগু, তবেই তারা পরস্পর মৌলিক হবে। এবার দেখো এখানে পরীক্ষা করার জন্য আরও একটি প্রশ্ন রয়েছে 171 এবং 361, 171 দিয়ে তাহলে ভাগ করবো 361কে, কবার যাবে 17 দুগুণে 34, দুবার চালাচ্ছি, 2 1 2, 2 17 34, তাহলে 2 কয় দাও 11, 9 দাও 11, 4 কে 5 কয় দাও 6, 1 দাও 6, 19 দিয়ে ভাগ করবো 171কে, কবার যাচ্ছে 9 9 81, 9 1 9 8 17, 9 বার গেল, তাহলে মিলে যাচ্ছে। অর্থাৎ 171 ও 361 সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা নয়, এক্ষেত্রে এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তো এই গেল আমাদের 2 এর দাগের যে 5টি উদাহরণ ছিল বা 5টি প্রশ্ন ছিল তার সমাধান। এবার 3 এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করবো এই অংশটাকে মুছে নিয়ে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। আর কোনো প্রশ্ন থাকলে বা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো চলো পরের অংশে। কি রয়েছে এখানে বলেছে নিচের তারকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো প্রথম সংখ্যাতে রয়েছে 2,
এখানে আছে তারকা চিহ্ন, তারপরে রয়েছে 6। অর্থাৎ এই তারকা চিহ্নে কোন কোন সংখ্যা বসাতে পারি যার কারণে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়মে কি বলেছিলাম, যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে 2 যোগ 6 সমান সমান হলো কত না 8। 8 হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এই তারকা চিহ্নটাতে 1 ধরি তাহলে একে 1 যোগ করলে হবে 9। আবার 8-এর সঙ্গে আর কি যোগ করতে পারি, 4 যোগ করলে হবে 12। 8-এর সঙ্গে আমরা এখানে 8 পাচ্ছিলাম, তার সঙ্গে 1 যোগ করছি, তাহলে হলো 9, 3 দ্বারা বিভাজ্য। 8-এর সঙ্গে 4 যোগ করলে হবে 12, এটিও 3 দ্বারা বিভাজ্য। 8-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে হবে 15, এটিও 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই লুপ্ত অঙ্কটা হবে, এখানে যে লুপ্ত অঙ্কটি সেগুলি কী কী হতে পারে না, সেটা হতে পারে 1, হতে পারে 4, হতে পারে 7, এই অঙ্কগুলো বসতে পারে। অর্থাৎ এই যে তারকা চিহ্ন সেখানে 1ও বসতে পারে, 4ও বসতে পারে, 7ও বসতে পারে, যে কারণে সংখ্যাটা যেটা তৈরি হবে তা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো পরের প্রশ্ন, এখানে রয়েছে 7, 4, এবার রয়েছে তারকা চিহ্ন। এখানে এই 7 যোগ 4 সমান সমান হলো 11। এবার 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কী কী হতে হবে, 3, 4, 12, অর্থাৎ 1 যদি হয়ে যায় আরও যোগ হয়ে যেত, তার মানে এই তারকা চিহ্নটা যদি 1 হয় তাহলে হবে 12, যা 3 দ্বারা বিভাজ্য। আবার 11-র সঙ্গে যদি যোগ হয় 4, তাহলে 11 আর 4 হবে 15, এটিও 3 দ্বারা বিভাজ্য। আবার 11-র সঙ্গে যোগ হতে পারে 7 সমান সমান হবে 18, এটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাগুলো অর্থাৎ 1, 4 এবং 7, তার মানে এই তারকা চিহ্নের ঘরে আমরা 1 অথবা 4 অথবা 7 বসাতে পারি, যে কারণে সংখ্যাটা কিন্তু যেটা তৈরি হবে তা 3 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো পরের প্রশ্ন রয়েছে এরকম 8200, এবার তারকা চিহ্ন আছে, তারপরে রয়েছে 3। এক্ষেত্রে এই 8 যোগ 2 যোগ 3 সমান সমান 3, 2, 5, 8, 5, 13, 13 হচ্ছে যোগফল। এবার এই তারকা চিহ্নে কী কী বসানো যেতে পারে, 13 আর 2 যোগ করলে হবে 15, অর্থাৎ সংখ্যাটা হবে তখন 3 দ্বারা বিভাজ্য। অথবা এই 13 যোগ 5 সমান সমান হবে 18, সংখ্যাটিও 18 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। আবার হতে পারে 13 যোগ 8 সমান সমান 21, সেটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তার মানে 2 অথবা 5 অথবা 8 বসতে পারে। এই তারকা চিহ্নের স্থলে বসতে পারে কি কি না, এখানে বসতে পারে আমাদের, এখানে আমরা বসাতে পারি কি কি 2, 5 এবং 8। 2 অথবা 5 অথবা 8 যাই বসাই না কেন তাই হয়ে যাবে, তখনই সেই সংখ্যাটা হয়ে যাবে 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো এই 3-এর দাগের শেষ যে প্রশ্ন, সেখানে বলা রয়েছে 73,900, এখানে আছে 6, তারপরে রয়েছে তারকা চিহ্ন। অর্থাৎ এই তারকা চিহ্নের স্থলে কি বসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এখানেও 7 যোগ 3 যোগ 9 যোগ 6, 9, 6, 15, 15 আর 7 হলো 22, 22 আর 3 হবে 25। এখন 25 পাচ্ছি। এবার এই 25-এর সঙ্গে আমরা কত যোগ করব যে কারণে 3 দিয়ে বিভাজ্য হবে, 25-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হবে 27, যা 3 দ্বারা বিভাজ্য। আবার 25-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি, মানে 3 করে তফাৎ, তাহলে 25 আর 5 হবে 30, সেটিও হবে 3 দ্বারা বিভাজ্য। আবার 25-এর সঙ্গে যদি 5-এর থেকে 3 বাড়িয়ে নিই তাহলে হবে 8, তাহলে হবে 33, এটিও হবে 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই লুপ্ত বা এই তারকা চিহ্নের স্থলে বসতে পারে 2, 5 অথবা 8। এই অঙ্কগুলো বসালে অঙ্কটা যে সংখ্যা তৈরি করবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। তো এইভাবে আমরা 3 দ্বারা বিভাজ্য কিভাবে হবে, অর্থাৎ যে তারকা চিহ্নটি রয়েছে তার স্থলে কি বসতে পারে তা আমরা নির্ণয় করতে পারি। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের যে বাকি প্রশ্নগুলো রয়েছে 4 এবং 5-এর দাগের তার সমাধানে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আর অবশ্যই ধৈর্য ধরে দেখে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। এখানে কি বলছে দেখো, বলছে 9782 মাঝে 8 এবং 2 এর মাঝে রয়েছে তারকা চিহ্ন, এবং 1786 মাঝে রয়েছে, অর্থাৎ 7 এবং 8-এর মাঝে রয়েছে একটি তারকা চিহ্ন। এই সংখ্যা দুটির লুপ্ত অঙ্ক কি হলে 9 দ্বারা সংখ্যা দুটি বিভাজ্য হবে। তো প্রথমে আমাদের জানতে হবে তাহলে 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি। আমরা পর্বের শুরুতেই তোমাদের জানিয়েছি যে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো, যদি সংখ্যাগুলোর যে অঙ্ক তাদের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আছে এই 9782, মানে এখানে 8-এর এবং 2-এর মাঝে রয়েছে তারকা চিহ্ন, এই তারকা চিহ্নটা আছে। এবার আমরা এই অঙ্কগুলো যোগ করব, 9 যোগ 7 যোগ 8 যোগ 2 সমান সমান 8, 2, 10, 10, 7, 17, 17 আর 9 হবে 26, এদের যোগফল হলো 26। 26 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়, হবে না। তো একে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কত হতে হতো না
9-এর গুণিতক থাকতে হতো এখানে, কিন্তু তা নেই। তাহলে সেই সংখ্যাটার সঙ্গে যদি 1 যোগ হতো, অর্থাৎ এই তারকা স্থলে যদি 1 হয়, তাহলে সেটা হয়ে যাবে 27। তো 27 হলে সেই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতো। অথবা কি হতে পারে না, 1 যোগ করলাম, এবার আর কি যোগ করতে পারি, 2 যোগ করলে 28 হতো, 9 দ্বারা বিভাজ্য হতো না। 3 যোগ করলে 29 হতো, সেটিও 3 দ্বারা বিভাজ্য হতো না। 4 যদি যোগ করতাম তাহলে 30 হতো, তাও 9 দ্বারা বিভাজ্য হতো না। 5 যোগ করলে 31 হতো, তাও হতো না, অর্থাৎ 36 হতে হবে। তার মানে 26-এর কাছাকাছি যে 9-এর গুণিতক সংখ্যাগুলো রয়েছে তাকে খোঁজ করব। তাহলে 27 হলো 9-এর কাছাকাছি, মানে এই 26-এর কাছাকাছি একটি গুণিতক, সেটি হলো 9-এর গুণিতক 27। আর আছে কি তার চেয়ে আরও বড়, সেটা হলো 36। তো 36 যদি করতে হয় তার মানে 10 যোগ করতে হবে। এখানে 10 হলো 2 অঙ্কের সংখ্যা, যা বসানো যাবে না, 1 অঙ্কের সংখ্যা বসবে। তাহলে এখানে এই 1 বসবে। তাহলে প্রশ্নে চাওয়া হয়েছিল কি না, সংখ্যা দুটি লুপ্ত অঙ্ক কি হলে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে লিখব এই 9, 7, 8 তারকা চিহ্ন 2। এখানে এই তারকা চিহ্নের স্থলে 1 বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো পরের যে প্রশ্নটা ছিল ওখানে কি ছিল না, 1786। তার আগে মাঝে রয়েছে কি না, এখানে আছে তারকা চিহ্ন, এবার রয়েছে 86। আমরা 1 যোগ 7 যোগ 8 যোগ 6 সমান সমান কত পাবো, 8 6 14, 14 আর 7 21, 21 আর 1 22। এবার 22-এর কাছাকাছি আমাদের 9-এর গুণিতকগুলি খোঁজ করতে হবে। তাহলে 22-এর কাছাকাছি গুণিতক হলো 27, 9-এর গুণিতক, আর হলো 36। 9 3 27, 9 4 36। তাহলে এই 22-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তবেই পাবো আমরা 27। আর 22-এর সঙ্গে আমরা যদি 14 যোগ করতাম তাহলে হতো 36, কিন্তু 14 সংখ্যাটা বসবে না। এই কারণ এই তারকা চিহ্ন একটি রয়েছে, তার মানে 1 অঙ্কের সংখ্যা একটি বসবে, 1 অঙ্ক বসবে, একটি অঙ্ক। তাহলে এখানে 5 বসবে। তাহলে লিখব কি, অতএব 1 7 এই তারকা চিহ্ন দিলাম, 8 6 এখানে এই তারকা চিহ্ন স্থলে 5 বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, তো এই হলো 4-এর দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধানে। ভিডিওটা সামান্য বড় হলো, আমরা চেষ্টা করব দ্বিতীয় পর্বেও এই অংশটাকে জুড়ে দিতে, যাতে করে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা পেতে সুবিধা হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং এরকমভাবেই তোমরা এই 5-এর দাগের অর্থাৎ শেষ অঙ্কটিও দেখে নাও। 5-এর দাগের অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। এখানে বলছে দুটি লুপ্ত অঙ্ক কি হলে 7000, মানে 7, এখানে 7 8 তারকা চিহ্ন এবার 2 রয়েছে, এবং 6 7 8 3 তারকা চিহ্ন সংখ্যা দুটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যা বসবে আর কি, লুপ্ত অঙ্কগুলো কি আমাদের তার খোঁজ করতে হবে। তো এখানে আছে 7 8, এবার লুপ্ত অঙ্ক, তারপর রয়েছে 2। দেখো আমরা বিভাজ্যতার যে নিয়ম, সেই নিয়মে 7 11 এবং 13 একটা নিয়ম বলেছি, যেখানে একটা লম্বা সংখ্যা 11 সংখ্যা দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম। কিন্তু এখানে তার মানে 4টি অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেখানে আমরা সেই নিয়মটা এখানে খাটাবো না। তো আমরা এখানে কোন নিয়ম প্রয়োগ করব, আমরা দেখব এই অঙ্কগুলোর মধ্যে জোড় এবং বিজোড় স্থানে যারা রয়েছে তাদের অন্তর্ফল 11 দ্বারা বিভাজ্য কিনা। যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলে দেওয়া আছে 11 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যার অন্তর্ফলে 0 অথবা 11 হবে। তাহলে দেখো এখানে জোড় স্থলে রয়েছে 8 এবং 2, আর বিজোড় স্থলে রয়েছে 7 এবং এর রেখাঙ্কিত অংশটি। তাহলে 8 আর 2 হবে এটা 10, আর এই এখানে হবে 7 যোগ এই স্টার চিহ্নটা অর্থাৎ তারকা চিহ্ন। তার মানে এই দুটোর যোগফল এর সমান হতে হবে। তাহলে সমান যদি হতে হয় তাহলে 7 আর এটা আছে, তার মানে আমরা কি করতে পারি না, এই তারকা চিহ্নের স্থলে বসবে কি, সমান সমান হবে 10 বিয়োগ 7 সমান সমান 3। তার মানে এই তারকা চিহ্নের স্থলে যদি 3 থাকে তাহলেই কিন্তু সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করলাম, এই জোড় অঙ্কগুলো অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2 এ 4 এ আর 1 এ 3 এ, 1 এ 3 এ যোগ করে পেয়েছি 7 প্লাস স্টার, আর 2 এ 4 এ যোগ করে পেয়েছি এখানে 10। তো অর্থাৎ 2 এর ঘরে এবং 4 এর ঘরে যে সংখ্যা দুটো রয়েছে তাদের যোগফল হলো 10। তো তার থেকে সংখ্যাটা হলো 3। তাহলে এখানে বসবে কত না, 3 বসবে, 3 বসলে 11 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো শেষ প্রশ্নটিতে কি রয়েছে, 6 7 8
3 এবং স্টার আছে। এবারে ঠিক একই রকমভাবে আমরা প্রয়োগ করব জোড় এবং বিজোড় স্থলে। তাহলে 1-এর চেয়ে যাব 3 এবং 3-এর থেকে যাব আমরা 5-এ। তাহলে এই 1, 3 এবং 5 এদের যোগফল কত হচ্ছে? 6, 8, 14। এটা হবে 14, এখানে যোগ, এটা হলো স্টার, 14 যোগ স্টার। আর এই জোড় স্থলে 2 এবং 4তম স্থানে রয়েছে 7 আর 3-এ 10, অর্থাৎ এদের যোগফল 10 আর এদের তিনজনের যোগফল হলো 14 যোগ স্টার। তাহলে স্টার সমান সমান কী হবে? এই 14 থেকে আমরা 10 বিয়োগ করব, সমান সমান হবে 4। তাহলে 4 বসবে, 4 বসবে। তাহলে যদি এখানে 4 বসতো এই স্থলে, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতো। আর এই স্টারে যদি বসাতাম আমরা 3, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হতো। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের সমাধান এবং সেই সাথে বিভাজ্যতা অর্থাৎ মৌলিক এবং কৃত্রিম সংখ্যা নির্ণয়ের যে প্রাথমিক ধারণা তা আমরা তুলে ধরলাম। আগামী পর্বে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানের পাশাপাশি আমরা এই পর্বের সম্পূর্ণ যে সমাধান অর্থাৎ প্রশ্নমালাটি তাও কিন্তু জুড়ে দেবো, যাতে করে সম্পূর্ণ ভিডিওটা একসাথে পেতে তোমাদের সুবিধা হয়। অর্থাৎ 2 নম্বর ভিডিও আমরা সাথেই 1 নম্বরটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটাই হলো একমাত্র চ্যানেল যেখানে আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিতের যে সমস্ত বইগুলি রয়েছে আমরা তার সমাধান আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।